আমি দ্বিতীয় টেস্টের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল ব্যাটসম্যান নাই যারা টিমের খারাপ অবস্থায় ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করতে পারবে, এবং বাংলাদেশ ক্রিকেট টিম সেটা আবার আবার প্রমাণ করে দিল, যেখানে 99 রানে 1 উইকেট, 105 রানে 8 উইকেট। ওয়াজ দ্যাট আ জোক? ওয়াজ দ্যাট আ জোক? এটা কি কোনো পাড়ার ক্রিকেট চলতেছে? এটা কি কোনো মহল্লার ক্রিকেট চলতেছে? এখানে কি পোলাপাইন ব্যাট করতেছে? এখানে কি পোলাপাইন ক্রিকেট খেলতেছে? এই দোষটা কি আপনি সম্পূর্ণ ক্রিকেটারদের দিতে পারবেন? একদমই না। এইখানে যতটা দোষ ক্রিকেটারদের, ততটা দোষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন, আপনি কাদের ফেস করে দলে জায়গা পেয়েছেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন, আই মিন আপনার যে ঘরোয়া লিগ বিপিএল, বাংলাদেশের সব থেকে বড় টুর্নামেন্ট, সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল এ আপনি কাদের ফেস করে ইন্টারন্যাশনাল খেলতেছেন? আই মিন আপনি কাদের বিরুদ্ধে ভালো খেলতেছেন? ব্যাটারদের কথা বলতেছি। আপনি কোন বোলারদের বিরুদ্ধে ভালো খেলে জাতীয় দলে চান্স পেয়েছেন? শ্রীলঙ্কার বাদ যাওয়া সব বোলার, ওয়েস্ট ইন্ডিজের দলে জায়গা না পাওয়া সব বোলার, এদের ফেস করে আপনি ইন্টারন্যাশনাল খেলতেছেন। এখন কিভাবে কিভাবে আপনি বুঝতে পারবেন যে একটা বলার গুগলি করতেছে? আই মিন হাসারাঙ্গা কিভাবে লিটন দাসকে একটা গুগলি বল করতেছে? লিটন দাস কিভাবে এটা পিক করবে? আর লিটন দাসের কথা কি বলবো ভাই, মানে ডাক মারা হচ্ছে তার অ্যাবিলিটি, মানে ডাক মারা হচ্ছে তার অ্যাবিলিটি, তার স্ট্রেংথ। মানে এখন ডাকরাও লজ্জা পেয়ে গেছে, এখন ডাকরাও মানে লজ্জারাও লজ্জা পেয়ে গেছে লিটন দাসের কাছ থেকে। লাস্টে 7 ম্যাচে 5টাতেই মেবি ডাক। এখন যে কথাটা আমি বলতেছিলাম, আপনাদের ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট বিপিএল, সেখানে আপনি রাশিদ খানের মতো একটা লেগ স্পিনারও আনতে পারেন না, তাহলে কিভাবে আপনাদের ব্যাটসম্যান ভালো ভালো বোলারদের ফেস করে ইন্টারন্যাশনাল খেলবে? কিভাবে থিকসানাকে ফেস করবে? যতটা দোষ আপনি ক্রিকেটারদের দিবেন, তার থেকে বেশি দোষ দিতে হবে ক্রিকেট বোর্ডকে। আর লিটন দাসের কথা যদি আমি একটু বলতে চাই, আমি যদি নির্বাচক হইতাম তাহলে লিটন দাসের ক্যারিয়ার এত বড় কখনো হতে পারতো না। কারণ লিটন দাসকে আমি দেখছি আমার লাইফে সব থেকে বেশি ট্রোল হইতে। আর একটা ক্রিকেটার কখন ট্রোল হয়? যখন সে সব থেকে বাজে পারফরমেন্স করে নিয়মিত দলে জায়গা পেয়ে। আপনি অন্যান্য দেশের ক্রিকেটারদের দেখেন, তারা যখন প্রথম দলে পায় তাদের সর্বোচ্চটুকু দিয়ে দেয়, নির্বাচকদের আস্থার প্রতিদান দেয়। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটু দেখেন, যারা দলে জায়গা পায় তারা আরো ডিজাস্টার পারফরমেন্স করে। লিটন দাসকে একটু দেখেন, এত বছর ধরে ক্রিকেট খেলতেছে, তাকে তো আর আপনি এখন ইয়াং স্টার বলতে পারেন না। সে একজন ম্যাচিউর প্লেয়ার, তিনি নিয়মিত ডাক মেরে যান। আর একটা সামান্য গুগলি বল পিক করতে পারে না। তার মানে তার কোয়ালিটি দেখে না। টেস্ট খেলার সময় যখন আমি ভিডিও বানিয়েছিলাম, তাকে নিয়ে আমি সমালোচনা করেছিলাম যে তিনি ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করতে পারেন না। আচ্ছা, এই সব যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে মেহেদী মিরাজের যে ক্যাপ্টেন্সি ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখন 31 ওভারের কথা কি মনে আছে? যখন আসালাঙ্কা আরেকটা ব্যাটসম্যান, কি যেন নাম, ব্যাট করতেছিল, ভালো একটা পার্টনারশিপ দিতেছিল, তখন মেহেদী মিরাজ শান্তকে বোলিং এ নিয়ে আসে, 4 নাম্বার বলে উইকেট তুলে নেন। মেহেদী মিরাজকে আমি প্রশংসায় ভাসাতে চাই এত সুন্দর ক্যাপ্টেন্সি করার জন্য। বাট এই টিমে ম্যাচিউর কোনো ব্যাটসম্যান নাই, কোয়ালিটিফুল কোনো ব্যাটসম্যান নাই যে বাংলাদেশকে জিতাতে পারবে। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, আই অ্যাম টেলিং ইউ এগেইন, যে সাকিব আল হাসানকে সময় থাকতে দলে আনেন। যেদিন বাংলাদেশ থেকে ক্রিকেট ফ্যান উঠে যাবে, মানে ক্রিকেট দেখা ছেড়ে দেবে, বাংলাদেশের অনেকেই ক্রিকেট দেখা ছেড়ে দিচ্ছে, যেদিন বাংলাদেশের ক্রিকেট জিম্বাবুয়ের মতো হয়ে যাবে, কোনো স্পন্সর থাকবে না, কোনো ফ্যান্স থাকবে না, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দিন সাকিব আল হাসানকে ফিরিয়ে আনবে। আপনাদের কাছে অনুরোধ, ইগো বাদ দেন, বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান আগে, দেশের মান সম্মান আগে, কাইন্ডলি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনেন। যে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা, ভাই, বাংলাদেশ ক্রিকেট ইজ ডাইং নাও। আই এম টেলিং ইউ এগেইন, বাংলাদেশ ক্রিকেট ইজ ডাইং নাও।